হামাস এখন কেন ক্ষমতা ছাড়ছে, এটা নিয়ে একটু গভীর পর্যালোচনা দরকার আছে। এখন কেন কারণ হামাস আত্মসমর্পণ করছে? হামাস তো আরো আগেই জনগণ বলেছিল গাজার যে তোমরা চলে যাও, আমরা শান্তিতে থাকতে দাও আমাদেরকে, তোমরা এখান থেকে চলে যাও, তোমাদের সাথে কোনো সম্পর্ক নেই। আজকে সমস্ত গাজা ধ্বংস করে তারা এখন হামাসের ক্ষমতা ছাড়ার জন্য স্বীকৃতি দিচ্ছে, রাজি হয়েছে। এটা কত বড় রহস্যজনক না? না, এটা রহস্যজনক। এটা শুধু এটা কোনো রহস্যজনক, আমি এটা রহস্যজনক বলবো না। এটা হচ্ছে ডিপ স্টেট যেটা করতে চেয়েছিল, গাজাকে একটি মৃত্যুপুরী বানানোর, সেটা তারা সফল হয়েছে। এখন তো আর হামাসকে যোদ্ধা হিসাবে তাদের প্রয়োজন নেই। তারা এখন দেখাবে হামাস এখন আত্মসমর্পণ করছে। ইসরায়েল এবং আমেরিকার যমজ ভাই বলতে পারি আমরা, তাদেরই যমজ ভাই। ঠিক যেমন তালেবান, ঠিক যেমন আইএসএস, তারপরে তেহরিকি তালেবান, এই যে যত সংগঠনগুলো আমরা দেখতে পাই, হামাস ঠিক অনুরূপ একই একটি দল বলতে পারেন, একটি সংগঠন বলতে পারেন, যা ডিপ স্টেটের একটি অংশ। তো অনেক ধন্যবাদ। অবশ্যই সংস্কৃতি আমরা এই বিষয়ে কথা বলবো। পক্ষের শক্তিও সাজে, বিপক্ষের শক্তিও সাজে, তারপর মাঝখানে কি করে একটি রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। যেভাবে তারাই পুতা, মাঝখানে মরিচের জীবন শেষ। হ্যাঁ, ওই ঠিক আব্দুল আলিমের যে গানটি ছিল, যে খুব জনপ্রিয় গানটি, তুমি হাকিম হয়ে হুকুম করো, পুলিশ হয়ে ধরো, সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো। তো ডিপ স্টেটের কাজটা ঠিক তাই। তাদের 7টা মুখ, তার দেহ একটা, তাদের অঙ্গ একটা, কিন্তু মুখ 7টা। শীষনাগের মানে যে কি বলে এটাকে, হিন্দু সনাতন ধর্মের যে শীষনাগ, সেটার 7টা মাথা, কিন্তু 7টা চেতনা, 7টা আলাদা আলাদা আত্মা, 7টা চেতনা, 7টা গুণ বৈশিষ্ট্য, কিন্তু দেহ একটা। সেটাকেই বোধহয় ফলো করে ডিপ স্টেট। ওইটাই তারা মানে তাদের মূল নকশা হিসেবে তারা এটাকে ইয়া করে। আমার মনে হচ্ছে যে এটা অনেকটাই সত্যি হতে পারে। না, একদিকে আমরা আরেকদিন অবশ্যই হামাসকে নিয়ে আলোচনা করব। তো ছোট্ট করে আবারও দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই, এই যে আমরা এখন বাংলাদেশেও এখন ইসরায়েল সন্দেহ করছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হামাসের ট্রেনিং ক্যাম্প আছে, এবং বাংলাদেশি যুবকরা সেখানে ট্রেনিং নিচ্ছেন, এবং তারা কোনো না কোনো ভাবে তারা ইসরায়েলে যাবেন, ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র ধরবেন। তো এরকম একটি কথাবার্তা কিন্তু চলতেছে, এরকম একটি তোকমা আমাদের উপরে লাগানো হচ্ছে। এবং শুধুই তো লাগানো হচ্ছে না, অবশ্যই আমাদের দেশে কিছু না কিছু আছে, যাহা কিছু না কিছু তো ঘটেছে। তো এটা হচ্ছে তাদের পরবর্তী চাল, যে হামাসের কথা বলে আমাদের দেশে যদি আবার একটু অস্থিরতা সৃষ্টি করা যায়। হামাসকে ধ্বংস করার জন্য জঙ্গলে ওই যে আরকানদের রোহিঙ্গাদেরকে মানে তারেক রহমান যে ভিজিট করতে গেল, তাহলে মূল সূত্র সেটাই, যে হামাসকে ধ্বংস করার জন্য এই জঙ্গি মানে ওই ট্রেনিং বাহিনী দরকার, যাদেরকে এখন অস্ত্রধারী ট্রেনিং দিচ্ছে, তাদেরকে ট্রেনিং দিয়ে পরে দেখাবে যে তারা হামাসকে ধ্বংস করার জন্য এখানে লালিত পালিত হয়েছে, তাদেরকে কাজে লাগানো হচ্ছে। না, এটা এমনও হতে পারে আপনি যাদের কথা বলছেন, তারাই হঠাৎ করে হামাস হয়ে আত্মপ্রকাশ করিতেছে, বাংলাদেশ হামাস। এটা আপনি মানে আমি যেমনটি প্রথমে বলেছিলাম, তারা এই ধরনের প্রক্সি কিছু বাহিনী তৈরি করে রাখে, যখন যেখানে যেই পরিচয়ে দরকার অস্থিরতা সৃষ্টি করার জন্য, সেখানে তারা সেটাকে সামনে প্রেজেন্ট করে, আর কিছুই না। স্কোয়াডের মতো, সুইসাইড স্কোয়াড, যে জীবন দিয়ে দাও মূল্য দিয়ে দিব, সেরকম তারা জীবনটাকে বিক্রি করে দেয়। এদের কেউ হচ্ছে অর্থের কারণে, কাউকে অথবা কেউ হচ্ছে জান্নাতের টিকেটের কারণে, অথবা অর্থের কারণে। এই দুটা কারণ ছাড়া তো আমার এই অল্প জ্ঞানে আমি আর কিছু বুঝতেছি না। তাদেরকে তো সেটাই বোঝানো হয় যে ইসলামিক কান্ট্রি করার জন্য তোমাদের জীবন দিতে হবে, জিহাদ করতে হবে, তোমরা বেহেশতে চলে যাবে, এটাই তো মূল পুঁজি। অবশ্যই। তো আমরা আরেকদিন অবশ্যই হামাস নিয়ে বিস্তর আলোচনা করবো। ধন্যবাদ শ্রুতি আপু আপনাকে, ধন্যবাদ আপনার দর্শকদেরকে। হামাসের এজেন্টের একটা অংশই কিন্তু বাংলাদেশের তথাকথিত নাস্তিক। হ্যাঁ, তারা যখন যেখানে যেটা প্রয়োজন, আমি যেমনটি বলছিলাম, যদি নাস্তিকতার প্রয়োজন হয় সেখানে তারা নাস্তিক, যদি মৌলবাদীর প্রয়োজন হয় সেখানে তারা মৌলবাদী, মানে যখন যেখানে যেটা দরকার। কিন্তু সব রসুনের যে গোড়াটা একটা না, সেই সব রসুনের গোড়াটা হচ্ছে ডিপ স্টেট। আমি একজন নাস্তিককে বুঝিয়েছিলাম, সে একাধারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিচ্ছে, একাধারে বঙ্গবন্ধুকেও গালি দিচ্ছে। তো আমি ওনাকে বুঝিয়েছিলাম, বঙ্গবন্ধু এই দেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নেতা ছিলেন, তিনি কেন তাদের হজের ব্যবস্থা করবেন না? যারা ধর্মপ্রাণ মানুষ, তারা তো আশা আকাঙ্ক্ষা নিয়ে ওনাকে নেতা বানিয়েছেন। যারা হিন্দু, তারা চাইবেই শান্তিতে আমরা মন্দিরে পূজা দিই, তাদেরকেও তাদের শান্তিপূর্ণ ব্যবস্থা করে দিবেন। তিনি তো সবার ছিলেন, তাহলে ওনাকে আপনি নাস্তিকতার দলে কেন টানতে চেয়েছেন, বা কেন আশা করছেন? যে সেই সময় হয়তো বা তার জন্ম হয় নাই, বঙ্গবন্ধু যখন মারা যায়, অথচ তার ভিতরে এখন মারা যাওয়ার এত বছর পরেও তার স্বপ্ন, তিনি কেন নাস্তিক রাষ্ট্র পরিচালনা করলেন না? অথচ মৌলবাদীরা আবার কি বলে, বঙ্গবন্ধু নাস্তিক ছিলেন, উনি হিন্দুদের। আপনি এইভাবে বলতে পারেন, এরা হচ্ছে ডিপ স্টেটের বয়ান কারখানা। এরা এক এক সময় এক এক ভাবে বয়ান তৈরি করতেছে, ন্যারেটিভ তৈরি করে আর কি মাঝখানে ছেড়ে দিচ্ছে।
যে আমাদেরকে আসলে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়, আমরা কোনটা নিব না, এই একটা হতভম্ব অবস্থায় আমরা থাকি। আর কার যাতে পক্ষ আমরা নিব, ব্যস্ত কার থাকি। পক্ষ নিব না, জি হ্যাঁ ব্যস্ত থাকি, কার পক্ষ নিব কারটা নিব না, এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে জীবন কেটে যায়, আমরা আর সত্য জানতে পারি না। তো জি আজকে এখানেই শেষ করছি, এটা আবার ওই টক্স বিডি নিউজ চ্যানেলে চালাবো। তো অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য। এবং এই যে তৌহিদ ফিতরাত হোসেন, ওনার প্রত্যেকটা কথা আমার কাছে মহামূল্যবান। উনি কথা বলার সময় আমি মুগ্ধ হয়ে শুনি, ওনার কথাগুলো প্রত্যেকটা তথ্যভিত্তিক কথা এবং আমাদের ধন্যবাদ। জেনারেশনের জন্য অনেক জি, মূল্যবান। অনেক তো অনেক জয় ধন্যবাদ বাংলা, আপু। জয় তাহলে আজ বঙ্গবন্ধু, এখানে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা, জয় হোক বাংলাদেশের, এটাও বলবো এখন থেকে, জয় হোক বাংলাদেশের। জয় হোক বাংলাদেশ। জি, ধন্যবাদ আপনাকে।